বাংলাদেশকে নিয়ে পাশের একটি দেশ সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টিং মিডিয়া সব জায়গায় মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে তিলকে তাল বানিয়ে জল তেল মশলা দিয়ে ইচ্ছে মতো নিউজ তৈরি করছেন এবং সেটা যে প্রমাণিত হয়েছে আপনাদের ফেক নিউজ, তারপর আপনাদের লজ্জা হওয়া উচিত। আপনাদের নিজেদের ঘরের ভিতরে সমস্যা সমাধান না করে অন্য বাড়িতে অন্য ঘরের মধ্যে কি হচ্ছে সেটা নিয়ে আপনারা খুব চিন্তিত। এই চিন্তা থেকে বেরিয়ে আসেন। পাশাপাশি দেশ হলে আমরা মিলেমিশে মহব্বতের সাথে থাকব এবং যেই কথাগুলো আপনারা ছড়াচ্ছেন, রটাচ্ছেন, বলছেন, এগুলো সবই মিথ্যা এবং ফেক। সত্য সবসময় সুন্দর। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসঙ্গে মিলেমিশে বসবাস করছি এবং ভবিষ্যতেও করব। আমরা সবাই ভাই ভাই, সবাই বোন বোন। আমরা ভাই বোনরা মিলেমিশে আমাদের দেশটাকে সুন্দর করব, গড়ে তুলবো। আপনাদেরকে টেনশন করতে কে বলেছে? আপনাদের এত মাথা ব্যথা কেন? তার মানে কি আপনারা নিশ্চয়ই চুরি করেছেন, ধরা পড়ার ভয়ে এগুলো করছেন, অথবা শুভঙ্করের কোনো ফাঁকি আপনাদের ভিতরে বসত করেছে। শুভঙ্করের ফাঁকিটা ওখানেই। এটা বাঙালি বোঝে, বাংলাদেশের মানুষ বোঝে। এই নাটক বন্ধ করেন, ভালো হয়ে যান, মিলেমিশে থাকেন। এপার বাংলা ওপার বাংলা, হিন্দু মুসলিম সবাই একসঙ্গে। যেমন স্বপ্ন দেখছেন বাংলাদেশের প্রান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সুদূর প্রবাসে বসে তিনি ভিডিও বার্তায় দেশের মানুষের কাছে যে আহ্বান জানালেন, সজীব ওয়াজেদ জয় কি আহ্বান জানিয়েছেন একটু আমরা যদি দেখি। বঙ্গবন্ধু স্বাধীনতার চেতনা ও নিজের পরিবারের জন্য দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। ভালো। রোববার 11ই আগস্ট রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ভিডিও বার্তায় তিনি দোয়া চেয়ে 15 আগস্টে শান্তিপূর্ণভাবে ধানমন্ডি 32 নম্বরে গিয়ে ফুল দিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের মানুষদেরকে। অসুবিধা নেই, সে তার নানার জন্য, নানার পরিবারের জন্য এটা চাইতেই পারে, দোষের কিছু নাই। আপনারা সবাই পালন করুন, এটা আমিও চাই, কোনো সমস্যা নেই। এটা বাংলাদেশ, বর্তমানে স্বাধীন বাংলাদেশ। আপনাদের মনে আছে, ভুলে গেছেন? বাংলাদেশের মানুষ তো 2-3 দিন পরে সব ঘটনা ভুলে যায়। তাই আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, গত 4 ও 6 আগস্ট এই 3 দিনে নিহত হয়েছে 326 জন। এই যে 326 জন মানুষ 3 দিনে নিহত হলেন, কারা নিহত করলেন? আপনার আমার ভাই, তারাই কিন্তু আর এক ভাইয়ের বুকে গুলি চালালেন। এটা আমরা কখনোই আশা করিনি। এই সিচুয়েশনটা, এই বিষয়টা তৈরি করে যিনি দিয়েছেন তার বিচার হওয়া উচিত। আপনার মতো আমিও তাদের বিচার চাই। সরকারের পদত্যাগের এক দফা দাবি আন্দোলন ও পরবর্তী সহিংসতার 3 দিনেই 4-6 আগস্ট অন্তত 326 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে আওয়ামী লীগ নেতা কর্মী ও সমর্থক, পুলিশ সদস্য, শিক্ষার্থী ও বিএনপি নেতাকর্মী বেশি। তথ্য বিশ্লেষণে দেখা যায় এই 3 দিনে পুলিশ গুলিতে মানুষের মৃত্যু হয়েছে, আবার পুলিশকেও মারধর করে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা ও গুলিতে বিক্ষোভকারীদের মৃত্যু হয়েছে, আবার বিক্ষোভকারী ও প্রতিপক্ষের হামলা এবং অগ্নিসংযোগে আওয়ামী লীগের নেতাকর্মীদের মৃত্যুর ঘটনা ঘটেছে। এটাই সত্যি, এটাই সত্যি। এই যে ত্রিমুখী সংঘর্ষ, এটার জন্য আসলে আমরা কেউই প্রস্তুত ছিলাম না। যাই হোক, ভবিষ্যতে আমরা এই কাজগুলো থেকে বিরত থাকব এবং অতীত থেকে আমরা শিক্ষা গ্রহণ করব, এটাই তো হওয়া উচিত। নতুন আরেকটি খবর, বদলে যাচ্ছে পুলিশের ইউনিফর্ম, লোগো, কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত। এটা একটা ভালো সংবাদ। আমি মনে করি আসলে পরিবর্তন হওয়া উচিত। ওই পোশাকটা পরলে মানুষ দূর থেকে যখন দেখবে, বাঙালিরা যখন দেখবে, বাংলাদেশের মানুষেরা যখন দেখবে ওই পোশাকের রং, ওই পোশাক পরা একজন মানুষ, তখনই তার অতীতটা মাথায় অ্যাটাক করবে, ঘৃণাটা জন্ম হবে। এই ঘৃণা থেকে বেরিয়ে আসার জন্য এই পোশাক পরিবর্তনটা অত্যন্ত জরুরি ছিল এবং সেটাই হচ্ছে। অনেক ভালো একটা পদক্ষেপ নিয়েছেন। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন 11 দফা দাবিতে আন্দোলনরত পুলিশ সদস্যরা।
ওই বৈঠকে পুলিশের ইউনিফর্ম ও লোগোর পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়েছে। আজ রোববার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টার সঙ্গে আন্দোলনরত পুলিশ সদস্যদের একটি প্রতিনিধি দলের বৈঠক হয়। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মশিউর রহমান, জননিরাপত্তা বিভাগের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পুলিশের মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ ময়নুল ইসলাম, বিজিবির মহাপরিচালক, পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের মহাপরিচালক সহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমরা আগেও বলতাম, আগেও জানতাম, আগেও বুঝতাম, কিন্তু আমরা বলতে পারতাম না, আমাদের বাক স্বাধীনতা ছিল না। আমরা জানি এই তেল ভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্রগুলো একসময় বিস্ফোরিত হবে এবং সেই বিস্ফোরিত হওয়ার যে তেজস্ক্রিয়তা আছে সেটা আমরা জ্বলে পুড়ে ধ্বংস হয়ে যাব কোনো না কোনো সময়। সেই সময়টা হয়তো বা ফিরে এসেছে এবং এই সময়টাকে ওভারকাম করতে যে কোনো সরকারেই অনেক বেশি কষ্ট হবে, তাদের চেয়ে বেশি কষ্ট হবে এই দেশের সাধারণ জনগণের। কারণ এই ঝামেলা থেকে বেরিয়ে আসতে হলে একটা জিনিসের প্রয়োজন, সেটা হচ্ছে টাকা। আর এই টাকাটা এই সাধারণ জনগণের পকেট থেকেই কিন্তু যাবে। আসেন আমরা একটু দেখি। 45,000 কোটি টাকার দেনায় ডুবেছে পিডিবি। ভাবা যায় 45,000 কোটি টাকা, যেটা চিন্তা করতেও ভয় লাগে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে। বেশি দামে বিদ্যুৎ কিনে কম দামে বিদ্যুৎ বিক্রি করায় প্রায় 45,000 কোটি টাকার দেনায় ডুবেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। পিডিবির বিপুল পরিমাণ বকেয়া বিল পরিশোধের জন্য টাকা এবং মার্কিন ডলার সংস্থার করা নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কয়েকটি চ্যালেঞ্জের একটি বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। ঠিকই, এটা একটা চ্যালেঞ্জ। আশা করি এটা ওভারকাম করে চলে আসবে বাংলাদেশ ইনশাআল্লাহ। আমরা ছোটবেলায় কত কিছুই না আঁকাঝোঁকা করেছি। আঁকাঝোঁকা বলতে বিভিন্ন কার্টুন কিন্তু আমরা আঁকতাম। অনেকেরই কিন্তু কার্টুন খুব প্রিয়। এখন হয়তো কারো কার্টুন কারো কাছে জ্বালার কারণ হয়ে দাঁড়াতে পারে, আবার সেই জ্বালাটাকে নিবারণ করার জন্য কেউ কাউকে ভাবা দিতে পারে, এরকম হতে পারে, অথবা উল্টোটাও হতে পারে। যেমন আনন্দিত হয়েছে, উৎফুল্লিত হয়েছে, ঠিক সেরকম একজন তারেক রহমান। কার্টুন আঁকার স্বাধীনতা আসায় আমি খুশি, তারেক রহমান বলেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে নিয়ে কার্টুন আঁকায় কার্টুনিস্ট মেহেদী হাসানের প্রশংসা করেছেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজ সেই কার্টুনটি শেয়ার করে দেশে রাজনৈতিক কার্টুন আঁকার স্বাধীনতা নিয়ে কথা বলেছেন তিনি। তারেক রহমান লিখেছেন, বাংলাদেশের রাজনৈতিক কার্টুন আঁকার স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত হওয়ায় আমি অত্যন্ত খুশি। 2006 সালের আগে বাংলাদেশের কার্টুনিস্টরা, বিশেষ করে শিশির ভট্টাচার্য, আমাকে ও আমার মাকে নিয়ে প্রায় কার্টুন আঁকতেন। সত্যি কথা। আজ এই পর্যন্তই, ভালো থাকবো ইনশাআল্লাহ। আপনাকে আমি বলে দিচ্ছি, আমার এই সংবাদটা যদি আপনি পুনরায় দেখতে চান তাহলে টিকটক আইডিতে তুমি সুন্দর .official-এ লগ ইন করে আপনি দেখতে পারবেন এবং ফেসবুক পেজে তুমি সুন্দর লগ ইন করে আপনি দেখতে পারবেন আমার এই সংবাদটি। আরও দেখতে চাইলে ইউটিউব চ্যানেল বিপ্লব 1971-এ চোখ রাখুন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট শেয়ার করুন। ভালো থাকবো ইনশাআল্লাহ।